সংক্রমণ 10% নিচে নামলেই খুলবে স্কুল, 85% প্রাথমিক শিক্ষা টিকা পেয়েছেন জানালেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামে টিকা কেন্দ্রে হুড়োহুড়ি। ডেঙ্গু রোগী বাড়তে থাকলেও এডিস নিধনে নেই তৎপরতা, অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন কর্মীদের অবহেলা পেলে চাকরি যাবে, হুঁশিয়ারি মেয়র আতিকের। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র। 11 মামলায় 20 অক্টোবর বেগম জিয়াকে আদালতে হাজির হওয়ার নির্দেশ, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। এবং কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনীয় বিমান ছিনতাই নিয়ে যাওয়া হয়েছে ইরানের দিকে, দাবি কিয়েভের। 2 মন্ত্রী ও গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করল তালেবান। সময় সংবাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহাগ। সংক্রমণের হার 10%-এর নিচে নামলেই খুলে দেওয়া হবে স্কুল। সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলছেন, অপেক্ষা এখন প্রধানমন্ত্রীর নির্দেশনার। এর মধ্যে প্রাথমিক স্কুলের 85% শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনার খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এহসান জুয়েলের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের 17 মার্চ থেকে বন্ধ আছে সব শিক্ষা প্রতিষ্ঠান। দফায় দফায় বেড়েছে বন্ধের মেয়াদ। বিভিন্ন সময় সংক্রমণ বিবেচনায় নানা কিছুর উপর বিধিনিষেধ শিথিল করা হলেও টানা 1.5 বছর ধরে স্কুল কলেজে তালা ঝুলছে। দেশে এখন সংক্রমণের হার 15%। এই অবস্থায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়ার পর থেকে সম্ভাবনা দেখা দেয় বন্ধ প্রতিষ্ঠানের দুয়ার খোলার। এর মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমাদের সকল প্রস্তুতি আছে স্কুল খোলার। এইটা ঠিক বলতে পারবো না কবে নাগাদ, যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিলে আমরা যদি আজকে বলে আমরা কালকে প্রস্তুত আছি। স্কুল খুললেও রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া সমাপনী পরীক্ষার ক্ষেত্রে কি করা হবে তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। পার্ট করে করব, যে ক্লাস 3, 4, 5 এটা হয়তো 2 দিন করব, 1, 2 একদিন করে করব সপ্তাহে। সমাপনী তো এটা থাকবে, এটা বন্ধ তো হয় নাই। যদি স্বাস্থ্যসম্মতভাবে আমরা নিতে না পারি, আমরা ওইভাবে মূল্যায়নের ভিত্তিতে নিব। আমাদের ওয়ার্কশিট আছে। এদিকে দীর্ঘদিন পর আবারও স্কুলে যাবার সুযোগ পাওয়া যাবে এমন খবরে উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। বাচ্চারা ঘরে থাকতে বোর হয়ে যাচ্ছে, বাসায় বাচ্চারা পড়তে চায় না। তবে সরকারের কাছে আমাদের দাবি স্কুল অতি শীঘ্রই খুলে দেওয়া হবে। যদি আমরা স্কুলে যে সুন্দরভাবে আমরা ভালোভাবে খেলতে পারি, এর মজাই আলাদা। এর মধ্যে 85% শিক্ষককে টিকা দেয়া হয়েছে। বাকিদেরও দ্রুত এর আওতায় নিয়ে আসা হবে বলে জানা গেছে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রামের কেন্দ্রে কেন্দ্রে দিনভর ছিল টিকা প্রত্যাশীদের দীর্ঘ সারি। 5 থেকে 6 ঘন্টা অপেক্ষার পর টিকা নিতে গিয়ে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। এই হুড়োহুড়ি টিকা পাওয়ার জন্য মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘ অপেক্ষায় প্রত্যাশীরা উত্তেজিত হয়ে পড়েন। তাদের কণ্ঠে ছিল নানা অভিযোগ। 20 তারিখে আসার কথা ছিল, আজকে আসছি কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত। ডাক্তার কখন আসবে, কিভাবে আসবে, কটা বাজে এটাও বলে নাই। বলতেছে লাইনে দাঁড়ান, কিছুক্ষণ পর বলতেছে টিকা নাই, কিছুক্ষণ পর বলতেছে হবে না। দুপুরের দিকে হাসপাতালের বাইরে ভিড় কমলেও ভেতরে ছিল প্রবাসীদের দীর্ঘ সারি। টিকা না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা জানান তারা। পাঠা দিচ্ছে। এখন আমি যখন টিকিট করতে গেছি, ওনারা বলতেছে এভাবে যেতে পারবেন না, করোনার টিকা প্রথম টিকা মারি নেন, তারপর যেতে পারবেন। সরকার বলতেছে মানে প্রবাসীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। আমরা এখন কি করতাম, আমরা প্রবাসী বলে আমাদেরকে কোনো একদম নাই। তবে টিকার কোনো সংকট নেই উল্লেখ করে প্রবাসীদের ভোগান্তির ব্যাখ্যা দিলেন সিভিল সার্জন। যারা বিদেশে যাবেন এই মুহূর্তে ভিসা আছে এবং তাদের ওই দেশে তারা যদি দেখাতে পারেন যে মডার্নাই চাচ্ছে, সেক্ষেত্রে আমরা বিশেষ ব্যবস্থায় দিচ্ছি। সেক্ষেত্রেও দ্বিতীয় ডোজের বিষয়ে একটা সংখ্যা থেকেই যাবে।
চট্টগ্রামে টিকা সংকট তৈরির পর গত 10 দিনে সিনোফার্মা ও মডার্নার 5 লাখের বেশি টিকা এসেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে টিকার SMS পেতে অনেক সময় লাগছে বলে অভিযোগ সাধারণ মানুষের। প্রথম ডোজ না পাওয়ায় কর্মস্থলে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক প্রবাসী। তবে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এমন প্রবাসীদের বিশেষ বিবেচনায় প্রথম ডোজ দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালটির পরিচালক। প্রবাসীদের অগ্রাধিকার দিয়ে ঢাকার যে 7 হাসপাতালে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্নার টিকা দেয়া হচ্ছে তার একটি বিএসএমএমইউ, কিন্তু মজুদ শেষ হওয়ায় প্রায় 2 সপ্তাহ আগে এসব টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা হতাশ হয়ে ফেরেন কেন্দ্র থেকে। সৌদির জন্য আমাদের মডার্না বা ফাইজার নিতে হবে, তো এখানে আমরা প্রথম ডোজের জন্য আসছি, কিন্তু প্রথম ডোজ অ্যাভেলেবেল না। কার্ড বার করছি, 15 থেকে 20 দিন হয়ে গেছে, এখনো আমাদের মেসেজ আসে না। সহজে টিকা পাওয়া যায় সেই ব্যবস্থা করেন, এটাই আমার আকুল আবেদন। আমরা আসলাম ঢাকা হবিগঞ্জ থেকে, ফাইজার বা অত মডার্ন ওমানে যাওয়ানোর লেগে এই দুটোর থেকে একটা দিলে চললো, কিন্তু দুটার থেকে একটা নাই। বিএসএমএমইউ কেন্দ্রে এখন মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় এবং সিনোভ্যাকের 2 ডোজ টিকা দেয়া অব্যাহত আছে। টিকা ব্যবস্থাপনায় সন্তুষ্ট গ্রহীতারা। টিকা দেওয়ার ব্যবস্থাপনা খুবই চমৎকার, আমার 10 মিনিটও সময় লাগে নাই। মডার্নার সেকেন্ড ডোজটা পেয়েছি, আজকে টিকাটা দেওয়ার পর অনেক বেশি নিজেকে নিরাপদ মনে করছি। প্রতিদিন 2 থেকে 2,500 ডোজ টিকা দেয়া হচ্ছে এই কেন্দ্রে। বিশেষ বিবেচনায় কিছু প্রবাসীকে প্রথম ডোজের টিকাও দেয়া হচ্ছে বলে জানান বিএসএমএমইউ এর এই পরিচালক। সরকারি নির্দেশ অনুযায়ী কোনো ভ্যাকসিনের ডোজ নির্ধারিত আছে যে এই সময় ফার্স্ট ডোজ দেওয়া যাবে না, কিন্তু আমরা প্রবাসীদের ক্ষেত্রে এই নিয়মটা একটু ব্যত্যয় ঘটাই, যাতে করে কোনোভাবেই যেন তাদের বিদেশ যাত্রা ব্যাহত না হয়। আজকে আমি মিনিমাম 20 জনকে মেসেজের বাইরেও আমি ভ্যাকসিন আমার এখান থেকে অফিসে কাগজ দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি, কথা বলে প্রথম ডোজ। এদিকে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে দেশটির সিভিল এভিয়েশন সিনোফার্মের 2 ডোজ টিকা দেওয়া কর্মীদেরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ছাড়াই প্রবেশে অনুমোদন দিয়েছে। তবে প্রবাসীদের সে দেশে গিয়ে অ্যাস্ট্রাজেনেকা, জনসন বা মডার্নার বুস্টার ডোজ নিতে হবে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের নিম্নধারা অব্যাহত থাকলে আর লকডাউনে যেতে হবে না। এক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলায় টিকাদান কর্মসূচি গতিশীল আর স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হাসপাতালে শয্যা সংকট কমলেও আইসিইউ সংকট কাটাতে আরও কিছুদিন সময় লাগবে। হাসপাতালে আগের মতো শয্যার জন্য হাহাকার নেই, কমেছে রোগীর চাপও। করোনা পরিস্থিতি নিয়ে এখনও স্বস্তির নিঃশ্বাস ফেলার পরিস্থিতি তৈরি না হলেও পরিসংখ্যান বলছে সংক্রমণ অনেকটাই নিম্নমুখী। 17 আগস্টের পর থেকে 20% নিচে শনাক্তের হার। গত 3 দিনে সেই হার নেমেছে 15 ভাগে। এমন অবস্থা বহাল থাকলে সংক্রমণের লাগাম টানতে আর কঠোর বিধিনিষেধে যেতে হবে না বলেই মনে করে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ এখন যে জায়গাটিতে আছে, এটি লকডাউন যেটি হয়েছিল সেই লকডাউনের কিন্তু কিছুটা সুফল আপনাকে মানতেই হবে। এবং এখন যদি সকলের স্বাস্থ্যবিধি মেনে চলেন, যারা টিকা গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমান আছেন, তারা যদি যথাসময়ে টিকাটি নিয়ে ফেলেন, প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তারাও যদি তাদের টিকাটি গ্রহণ করেন, নিরাপদ শারীরিক দূরত্বটি যদি রক্ষা করে প্রাত্যহিক কাজগুলো, জরুরি কাজ সেগুলো সেরে ফেলা যায়, তাহলে সংক্রমণের নিম্ন যে গতিটি আছে সেটি হয়তো অব্যাহত রাখা সম্ভবপর হবে। এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকায়। আর মাস্ক পরা নিশ্চিত করতে পারলেই একটি সহনীয় পরিস্থিতি তৈরি হবে বলেই মত স্বাস্থ্য অধিদপ্তরের। টিকা গ্রহণ করতে হবে, টিকা গ্রহণ করেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে। যারা টিকা গ্রহণ করেননি অথবা টিকা গ্রহণ করবার জন্য এলিজিবল হননি অথবা অপেক্ষমান আছেন, তাদেরকেও কিন্তু মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এইটি কোনোভাবেই শিথিলতার কোনো পরিচয় দেওয়া যাবে না। সংক্রমণ কমতে থাকার এই ধারা চলতে থাকলে হাসপাতালগুলোতে সংকট কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসবে বলেও মনে করে স্বাস্থ্য বিভাগ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মশক নিধনে দায়িত্বে অবহেলা করলে চাকরি হারাবেন সংশ্লিষ্ট কর্মীরা। সকালে উত্তর সিটির নগর ভবনে এক সেমিনারে এমন কঠোর বার্তা দেন মেয়র আতিকুল ইসলাম। বিশেষজ্ঞরা বলছেন, লার্ভা নিধন অভিযানে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে কাজে আসবে না কোনো উদ্যোগ। এদিকে হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
করোনা পরিস্থিতির কিছুটা উন্নতিতে যখন স্বস্তি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলেন মানুষ, তখন ডেঙ্গুর প্রকোপে দুশ্চিন্তায় নগরবাসী। চলতি মাসে প্রতিদিনই গড়ে 200-র বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ সহ 6টি হাসপাতালকে ঘোষণা করা হয়েছে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে। কিন্তু কোনো পদক্ষেপই স্বস্তি দিতে পারছে না নগরবাসীকে। তাদের অভিযোগ, মশক নিধনে অবহেলা রয়েছে সিটি কর্পোরেশনের কর্মীদের। পরিষ্কার জায়গাতে বেশি করে, আর যেসবগুলো নোংরা নর্দমা আছে নর্দমার মধ্যে একটু কম যায়। কাজের মধ্যে যথেষ্ট ফাঁকি দিচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা। প্রতি সপ্তাহে দেওয়ার কথা বা এক সপ্তাহে 2 দিন দেওয়ার কথা, সেখানে মাস চলে যাচ্ছে, তারা কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না। এরই মধ্যে মশক নিধনে দায়িত্বরতদের প্রতি কড়া বার্তা দিলেন ঢাকা উত্তর সিটির মেয়র। সিটি কর্পোরেশনের কর্মীরা এখনো শতভাগ দায়িত্ব পালন করেন না জানিয়ে কারো অবহেলা পেলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। যে ফাঁকি মারবে, যে সময় মতন আসবে না এবং সময়ের আগে সে চলে যাবে, তার জন্য চরম শাস্তি একটাই, তার চাকরি নাই। বিশেষজ্ঞরা বলছেন, কারো ওপর দায় না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতন হতে হবে নগরবাসীকে। একই সঙ্গে মশক নিধন কার্যক্রমে সাধারণ মানুষকেও সম্পৃক্ত হওয়ার তাগিদ তাদের। একটা মানুষ জানে না এরকম দেখাতে পারবেন যে এডিস মশা পাত্রে জমা পানিতে হয়? আমি মাঠে গিয়ে সম্পৃক্ত পাচ্ছি না, জানে পাত্রে জমা পানিতে এডিস মশা হয়, কিন্তু সেটা যে সরাই দিতে হবে সেটা করছে না। বছরের শুরু থেকে এ পর্যন্ত 8000-এর বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মারাও গেছেন 35 জনের বেশি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার চেষ্টা চালায় তৎকালীন সরকার। দুপুরে গণভবন থেকে এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত একনেক সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি কথা বলেন। সরকার প্রধান আরও বলেন, তৎকালীন সরকার আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও জঘন্য ষড়যন্ত্র করেছিল। আজকের দিনে আইভির কথাই বেশি মনে হচ্ছে। এবং সবচেয়ে আর একটা অবাক কাণ্ড, আপনারা হয়তো অনেকে জানেন না, তাকে যখন সিএমএইচে নিয়ে যাওয়া হয়, ঠিক আমরা জানি না তিনি ঠিক কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করেছেন। তার ছেলে মেয়েরা তার কাছে ছিল। তো সে সময় তখন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাকে দেখতে যাবে বলে তার ছেলেমেয়েরা যা তার হাসপাতালে তার বেডের বিছানার কাছে ছিল, তাদের সবাইকে নিয়ে একটা কামরার মধ্যে তালা মেরে রাখে। প্রায় 3-4 ঘন্টা একটা রুমে তালা দিয়ে রেখে তারপরে খালেদা জিয়া যান আইভি রহমানকে দেখতে। এবং খালেদা যখন দেখে ফিরে আসে, তারপরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই কথাটা অনেকেরই জানা নেই, আমি এটা জানিয়ে রাখলাম যে কত বড় নৃশংসতা এরা করতে পারে। শুধু হত্যার চেষ্টাই না, হত্যার পরেও লাশ নিয়ে বা আহতদের নিয়ে বা মৃতদের নিয়েও তাদের যে কর্মকাণ্ড, এত জঘন্য কর্মকাণ্ড। এবং মারা যাওয়ার পর অনেকের লাশ দিতে চায়নি, দেবে না তাদের লাশ আত্মীয় স্বজনের কাছে। নাশকতা ও রাষ্ট্রদ্রোহের 11 মামলায় 20 অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েস এদিন ধার্য করেন। বিএনপি নেত্রীর আইনজীবীরা বলছেন, বেগম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য এসব মামলা করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশের নথি হাজির করা হবে বলেও জানান তারা। 2015 সালের জানুয়ারি মাসে গুলশান কার্যালয় থেকে অবরোধ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যে কর্মসূচি আজও প্রত্যাহার করা হয়নি। এখন অবরোধ চলতির বিরুদ্ধে মামলা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বেগম জিয়ার বিরুদ্ধে 11টি মামলার মধ্যে দারুসালাম থানার নাশকতার 8 মামলা, যাত্রাবাড়ি থানার 2টি এবং রাষ্ট্রদ্রোহের 1 মামলা রয়েছে। এই মামলার মধ্যে 10 মামলার অভিযোগ গঠনের শুনানি এবং যাত্রাবাড়ি থানার অপর একটি মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য রয়েছে। এর আগে গত 10 আগস্ট এই 11 মামলায় বেগম জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। তবে করোনা প্রাদুর্ভাবের কারণে আদালতের স্বাভাবিক বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আদালতের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর বিচারক নতুন দিন ধার্য করেন। বেগম জিয়ার আইনজীবীরা বলেন, এসব মামলার কার্যক্রমে উচ্চ আদালতে স্থগিতাদেশ রয়েছে। তারা এই আদেশের কপি আদালতে হাজির করবেন। 2015 সালে যে প্রেক্ষাপটে মামলাগুলো দায়ের করা হয়, সে সময় বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে ছিলেন বলেও দাবি করেন ওই আইনজীবী। তার বিরুদ্ধে মামলাটা হলো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা। সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন সকল এই 11টা মামলা সকল কার্য স্থগিত করে দিয়েছে। এই পর্যায়ে এই মামলার
বেগম খালেদার আদালতে উপস্থিত হওয়ার কোনো কারণ আমরা দেখতেছি না। তারপর আমরা যেহেতু মহানগর আদালত এরকম একটা আদেশ দিয়েছেন, ওনাকে আমরা অভিহিত করব যে মামলার কার্যক্রম স্থগিত আছে। হাইকোর্ট সময় সংবাদে আরো থাকছে, পাবজিতে বেশি পয়েন্ট পাওয়ার লোভে অ্যাকাউন্ট হ্যাক করায় বন্ধুকে খুন করল এসএসসি পরীক্ষার্থী। অনলাইন গেম সহিংস করে তুলছে শিশুদের, সিআইডির পর্যবেক্ষণ। আফগানিস্তান প্রসঙ্গ, কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনীয় একটি বিমান ছিনতাই হয়েছে। বিমানটিকে ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি কিয়েভের। এদিকে বিমানবন্দরে আফগান নাগরিকদের উপচে পড়া ভিড় অব্যাহত আছে। এরই মধ্যে 2 মন্ত্রীসহ গোয়েন্দা প্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। কাবুল বিমানবন্দরে এখনো মানুষের উপচে পড়া ভিড়। বিশ্বের বিভিন্ন দেশ আফগানিস্তানে আটকে পড়া নিজেদের নাগরিকদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি আফগান শরণার্থীদের আশ্রয় দেয় কয়েকদিন ধরেই কাবুলে এমন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন দেশ যখন আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে, ঠিক সে সময় কাবুল থেকে ইউক্রেনের নাগরিক সহ একটি বিমান ছিনতাই করেছে যাত্রী বেশে কয়েকজন অস্ত্রধারী। বিমানটি ইরানের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন। আফগানিস্তানে আটকে পড়া নাগরিকদের উদ্ধার করতে গেল সপ্তাহে বিমানটি কাবুলে পাঠিয়েছিল কিয়েভ। মোট 3 দফায় ইউক্রেনের নাগরিকদের দেশে ফেরানোর কথা ছিল। এর মধ্যেই দ্বিতীয় বিমানটি ছিনতাইয়ের কবলে। এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। কাবুল বিমানবন্দরে এখনো ন্যাটো বাহিনী অবস্থান করছে, তারাও কোনো বিমান ছিনতাই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এদিকে আফগানিস্তানের সরকার গঠন। রাজধানীর তেজগাঁয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাত কাটানোর পর সকালে জাপানি মায়ের দেখা পায় 2 শিশু। আদালতের নির্দেশ অনুযায়ী সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত মেয়েদের সঙ্গে সময় কাটান নাকানো এরিকো। নির্ধারিত সময়ের আগেই সেখানে হাজির হন বাবা। বলেন, বাবা মায়ের দ্বন্দ্বের বলি যেন সন্তানদের হতে না হয়, সেটাই তার চাওয়া। দীর্ঘ 7 মাস পর মায়ের সান্নিধ্যে জেসমিন ও লায়লা। মা নাকানো এরিকোর প্রায় 5000 কিলোমিটার পাড়ি দেওয়া সার্থক হয় মঙ্গলবার সকালে। এদিন তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারে 2 কন্যার সঙ্গে দেখা হয় মায়ের। I'm just very happy. Thank you so much. I really appreciate everyone's support. অন্যদিকে বাবা ইমরান শরীফও সন্তানদের কাছে পেতে আকুল। আদালতের নির্ধারিত সময়ের অনেক আগেই ভিকটিম সাপোর্ট সেন্টারে হাজির তিনি। মেয়েদের জন্য তাদের প্রিয় খাবার আর ছড়ার বই তার হাতে। কোভিড পরিস্থিতিতে সেন্টারে সন্তানদের অবস্থানে উদ্বেগ ছড়ে পড়ে তার কণ্ঠে। আমার বাচ্চারা খুবই সেফ একটা জায়গায় ছিল। 2 মিটার সোশ্যাল ডিস্টেন্সিং সবসময় থাকতো, তবে সেটা হচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় আছি। সাবেক স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ্বের যেন বলি হতে না হয় সন্তানদের, সেই চাওয়ার কথাই জানালেন বাবা ইমরান শরীফ। আমি আজীবন বাবা, মা আজীবন না। আমরা দুজনই সমান, কেউ কারো চেয়ে 1 ফোঁটা বেশি না কমও না। আমি চাই যে এমন একটা রায় হোক যেন মা দেখতে পারে বাচ্চাদেরকে। এরিকো ইমরান দম্পতির তৃতীয় সন্তান 7 বছরের সোনিয়া মায়ের কাছেই থাকছে। আদালতের নির্দেশে 31 আগস্ট পর্যন্ত অন্য 2 সন্তান লায়লা ও জেসমিনকে থাকতে হবে ভিকটিম সাপোর্ট সেন্টারে। তবে সকাল 8টা থেকে 2টা পর্যন্ত মা ও 2টা থেকে রাত 8টা পর্যন্ত বাবা শিশুদের সাথে সময় কাটানোর অনুমতি পেয়েছেন। গত 19 আগস্ট জাপানি নাগরিক এরিকো 2 সন্তানকে ফিরে পেতে হাইকোর্টে আবেদন করেন। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। চিত্রনায়িকা পরীমনি আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হেলেনা জাহাঙ্গীর সহ সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া অন্তত 15টি মামলা 1.5 মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে সিআইডি। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান জানান, বেশ কয়েকজন আসামির আর্থিক হিসাব জানার জন্য বাংলাদেশ ব্যাংক বরাবর চিঠি দেওয়া হয়েছে। যৌক্তিক কারণেই পরীমনিকে রিমান্ডে নেওয়া হয়েছিল বলেও জানান তিনি। মাদকসহ নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চিত্রনায়িকা পরীমনি, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে থানায় অন্তত 15টি মামলা রয়েছে। মামলায় আসামিরা কারাগারে রয়েছে।
মামলার বিষয়ে মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। এ সময় তিনি বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। সংশ্লিষ্ট রাসায়নিক ও ফরেনসিক প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মধ্যেই আদালতে প্রতিবেদন দেওয়া শুরু হবে। আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা, এখন সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রায় শেষ পর্যায়ে। তো আমরা অলমোস্ট কেসগুলো আমাদের রেডি হয়ে গেছে। আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা কেসগুলোর পুলিশ রিপোর্ট দেওয়া শুরু করতে পারবো। সিআইডি প্রধান বলেন, আসামিদের অবৈধ আয় আছে কিনা সেটিও যাচাই বাছাই করছে সিআইডি। যৌক্তিক কারণেই পরিমণিকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এরপরে আমরা ইনকোয়ারি করতে গিয়ে দেখেছি যে এই তথ্যগুলো অনেকগুলোই ঠিক নেই, যার ফলে আমরা আবার কোর্টকে রিকোয়েস্ট করেছি। নাইসোফিট কোর্ট আমাদেরকে 1 দিনে দিয়েছিল, তখন আমরা এগুলো আবার ভেরিফাই করেছি এবং তখন আমরা চেষ্টা করেছি যে, কারণ আমি যখন পুলিশ রিপোর্ট তৈরি করব, আমাকে তো একটা পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করতে হবে। এটা পূর্ণাঙ্গ রিপোর্টের স্বার্থে করেছি। গত 29 জুলাই গুলশানের বাসা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরকে বিদেশি মদসহ গ্রেফতার করে র্যাব। এরপর 1 আগস্ট বারিধারা ও মোহাম্মদপুর অভিযান চালিয়ে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি। 4 আগস্ট চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ফারিয়া মাহবুব পিয়াসা ও হেলেনা জাহাঙ্গীর। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। অনলাইন গেম পাবজিতে বেশি পয়েন্ট পাওয়ার লোভে বন্ধুর অ্যাকাউন্ট হ্যাক করে 9ম শ্রেণীর ছাত্র রসুল। বিক্ষুব্ধ এসএসসি পরীক্ষার্থী সজীব ধারালো অস্ত্রের আঘাতে তাই খুন করে তাকে। এ ধরনের আগ্রাসী অনলাইন গেমগুলো শিশু কিশোরদের সহিংস করে তুলছে বলে পর্যবেক্ষণ সিআইডির। অনলাইন গেমকে কেন্দ্র করে মাগুরার আলহাজ কাজী আব্দুল ওয়াহেদ স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী কাজী গোলাম রসুলকে খুন করে তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সজীব। মঙ্গলবার দুপুরে এ নিয়ে এক সংবাদ সম্মেলন করে সিআইডি। তারা জানান, ফ্রি ফায়ার, পাবজি খেলা ও অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে বেরোল পলিতা দক্ষিণপাড়া গ্রামের সজীবের সাথে রসুলের বিরোধ তৈরি হয়। আর এরই জেরে গত 27 জুলাই ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রসুলকে খুন করা হয়। গেমের যে রুলসের ক্ষেত্রে যে যারা বিজয়ী হয় সেখানে কিছু কয়েন পায়, সেই কয়েনগুলি জমা হতে থাকে। এই কয়েনের মাধ্যমে আমাদের বন্ধু রিয়াজের অ্যাকাউন্টটা হ্যাক করে ফেলে এই বন্ধুদের মাধ্যমে, এবং তার যেখানে যে পয়েন্টগুলি ছিল সেই পয়েন্টগুলি নিয়ে নেয়। তো এই নিজেদের মধ্যে যখন সেটেলমেন্টে আসে না, তখন সজীব ইয়াকে ডাকে, ভিকটিম গোলাম রসুলকে সেই রাস্তার মধ্যে ডেকে নিয়ে তাকে স্টেপ করে। ঘটনার পর পরিবার মাগুরা থানায় হত্যা মামলা করলে সিআইডি অভিযান চালিয়ে নরসিংদী সদর থেকে অভিযুক্ত সজীবকে গ্রেফতার করে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সজীব। আদালতের সামনের কাছেও তিনি তার জবানবন্দিতে দিয়েছেন। গোলাম রসুল তাকে ছুরিকাঘাত করে সন্ধ্যাবেলায় সন্ধ্যা রাত্রে 8:30টার দিকে তাকে ছুরিকাঘাত করে সেখান থেকে সে পালিয়ে আত্মগোপনে চলে যায়। সম্প্রতি পাবজি, ফ্রি ফায়ার সহ ক্ষতিকর অনলাইন গেমস বাংলাদেশে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। এই ব্রিজে থাকবে না কোনো পিলার। ৩,২৬৩ কোটি টাকা ব্যয়ে ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর ৯৬০ ফুট লম্বা সেতুটির নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। আজকের সভায় ৫,৫০০ কোটি টাকার ৮ প্রকল্প চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদের ওপরই হতে যাচ্ছে দেশের ইতিহাসে প্রথম ১,১০০ মিটার আর্চওয়ে বা ধনুকের মতো ব্রিজ। সুপার স্ট্রাকচার আর্টস ব্রিজটিতে ২ পাড়ের সঙ্গে সংযোগ করতে নদের মাঝে থাকবে না কোনো পিলার। মূল অংশের দৈর্ঘ্য ৩২০ মিটার। সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩,২৬৩ কোটি টাকা, যার মধ্যে পরামর্শকের পেছনেই খরচ ৬০ কোটি টাকা। পরামর্শকদের পেছনে এত খরচের কারণ কি? পরিকল্পনা কমিশন বলছে, সড়ক বিভাগে দক্ষ প্রকৌশলীর অভাবেই করতে হচ্ছে বাড়তি খরচ। ৩২০ হচ্ছে যে মূল যেটি স্টিল আর্চ, সর্বমোট ১১০০ মিটার। সেই দিক থেকে ব্যয় বেশি না। আমি অন্যান্য প্রকল্পের সাথে কম্পেয়ার করে দেখেছি। এখনো পর্যন্ত আমাদের কনসালটেন্সি দিতে হয়, কারণ আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজের নিজস্ব ইন হাউস স্কিলস
বা ওই পর্যায়ে এখনো পর্যন্ত যায়নি। সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, রফতানি করা পণ্য নিয়ে কোনো অভিযোগ শুনতে চান না প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের বন্যাপ্রবণ এলাকাগুলোতে বেশি করে কালভার্ট নির্মাণেরও নির্দেশ দিয়েছেন তিনি। ইঞ্জিনিয়ার সাহেবরা বা আমরা শুধু যেখানে যেখানে প্রাকৃতিক খাল আছে ওখানে কালভার্ট দেয়, উনি বলেন না, এত হয় না, মাঝে মাঝে আরও কালভার্ট বাড়ান। তিনি বারবার বলছে খবরদার, সাবধানে মাল পাঠান, কিন্তু যত্ন করে পাঠান, সকল আইন কানুন মানেন। কোন আইন কানুন? হাইজিনিক আইন কানুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেয়া হয়েছে জামালপুরের আঞ্চলিক সড়ক নির্মাণ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুর্যোগ সহনশীলতা ও দারিদ্র্য বিমোচনে সম্পদ ব্যবস্থাপনা সহ 8টি প্রকল্প। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা সংক্রমণের মাঝে পুরোদমে চালু রেখেও বৈশ্বিক তালিকায় 9 ধাপ পেছালো চট্টগ্রাম বন্দর। লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক সংবাদ মাধ্যম লয়েডস এর তালিকায় বিশ্বের ব্যস্ত 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 67তম, অথচ গত বছর 6 ধাপ এগিয়ে 58তম স্থানে ছিল। ব্যবসায়ীদের এলসি খুলতে না পারার পাশাপাশি অন্যান্য বন্দর থেকে জাহাজ আসতে না পারায় বন্দরের এই অবনমন বলে মনে করছেন ব্যবসায়ীরা। সাক্ষর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়েড লিস্ট সোমবার মধ্যরাতে ব্যস্ততম 100 বন্দরের যে তালিকা প্রকাশ করেছে তাতে চট্টগ্রাম বন্দরের স্থান 67তম, অথচ 2020 সালে 28,39,000 টিউএস কন্টেনার হ্যান্ডেলিংয়ের মাধ্যমে এই বন্দরে প্রবৃদ্ধি হয়েছিল 8% বেশি। তারপরও বৈশ্বিক ব্যস্ততম বন্দরের তালিকায় পিছিয়ে যাওয়ার জন্য মহামারীকে দুষলেন বন্দর কর্মকর্তারা। 2020 সালের মার্চ থেকে শুরু করে কঠোর লকডাউন এবং সারা দেশব্যাপী বিশ্বব্যাপী প্যান্ডেমিকের কারণে আমাদের কন্টেনার হ্যান্ডলিং অনেকটাই কমে গিয়েছিল। বিশেষ করে যে সকল জায়গা থেকে আমাদের ইম্পোর্ট কন্টেনার জেনারেট হয় সে সকল জায়গায়ও লকডাউন ছিল। 2010 সালে 88তম স্থান নিয়ে তালিকায় ঢুকেছিল চট্টগ্রাম বন্দর। গত এক দশকে এগিয়েছে 30 ধাপ, কিন্তু গত বছর মার্চ মাসে লকডাউন শুরু হলে এই বন্দরের কন্টেনার হ্যান্ডেলিং 75% কমে যায়। এছাড়া ব্যবসায়ীদের এলসি খুলতে না পারা সহ অন্যান্য জটিলতা ছিলই। জাহাজের যে ডিলে ছিল ট্রান্সশিপমেন্ট পোর্টগুলোতে, সে কারণে জাহাজ আসেনি। জাহাজ না আসার কারণে অটোমেটিক্যালি আমার ভলিউমটা বাংলাদেশে কম এসেছে এবং কম গিয়েছে জাহাজের কারণে। এটাই ছিল মূল কারণ। চায়না থেকে যেহেতু আমাদের ইম্পোর্ট বেশি আসে, চায়নাতে আমাদের ইম্পোর্টাররা এলসি খুলতে পারে নাই একটা দীর্ঘ সময় ধরে, সেহেতু ইম্পোর্টাররা এলসি খুলে নাই, অ্যাজ ওয়েল এজ চায়না থেকে এক্সপোর্ট বন্ধ ছিল। বাংলাদেশে বেশিরভাগ চায়না থেকে ইম্পোর্ট হয়, ওই জন্য ভলিউমটা কমে গেছে। এবারও তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই এবং দ্বিতীয় স্থানে সিঙ্গাপুর বন্দর। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে করোনা সংক্রমণে গত 2 বছরে 1 মিনিটের জন্য এই বন্দর বন্ধ রাখা হয়নি। বন্দর কর্মকর্তারা আশা করছেন আগামী বছরের লয়েড লিস্টে আবারও এগিয়ে যাবে এই বন্দর। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সময় সংবাদ। যেসব সংবাদপত্র অনুমোদন নিয়ে নিয়মিত ছাপে না তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। যেই সমস্ত পত্রপত্রিকা ডিক্লারেশন নিয়ে পত্রিকা হিসাবে চলে না এবং পত্রিকাগুলো বের করে না, সেগুলোর ডিক্লারেশন রাখার যৌক্তিকতা কী? 450 দৈনিক পত্রিকা গত 2 বছরে একটি কপিও জমা দেয়নি। আমরা তাদের বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা গ্রহণ করছি। এই জন্য এই ভুতুরে পত্রিকার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। ইতিমধ্যে 100টি ডিক্লারেশন বাতিল করার জন্য বিভিন্ন জেলা প্রশাসনের কাছে নাম পাঠানো হয়েছে। করোনায় আক্রান্ত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রনক মাহমুদের মাকে সার্বক্ষণিক দেখাশোনা করতে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দিয়ে অফিসিয়ালি কোনো চিঠি ইস্যু করা হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী সম রেজাউল করিম। দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ব্যক্তিগতভাবে যে কেউ অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন। পত্রিকার সূত্র ধরে জানতে পেরেছি যে আমাদের মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের মা অসুস্থ, সেখানে 24 জন কর্মচারী কর্মকর্তারা দেখভাল করছেন। এ জাতীয় একটা নিউজ। সচিব মহোদয়ের সঙ্গে দেখা হয়েছে, আমি তার কাছে জানতে চেয়েছি, তিনি বলছেন যে এটি সঠিক না। তিনি কাউকে কোনো দাপ্তরিক দায়িত্ব দিয়ে ওখানে পাঠান নাই। মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের অনেকে সহানুভূতি জানাতে
হসপিটালে গিয়েছেন, তিনি কাউকে কোনো দায়িত্ব প্রদান করেননি। মন্ত্রণালয় খোঁজ নিয়ে দেখেছি, মন্ত্রণালয় থেকে এ জাতীয় কোনো চিঠি ইস্যু করে সচিবের মাকে দেখভাল করার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৭৪ রোহিঙ্গা আটক, লেবু বাগানে কাজ করানোর জন্য নিয়ে আসা হয়েছিল, পালাতে সহায়তা করে স্থানীয় ৮ জন। চলছে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এই মুহূর্তে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রুবেল। মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের যে মামলার যে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে, এখন দ্বিতীয় যে ২ নম্বর সাক্ষী রয়েছে সাইফুল ইসলাম সিফাত, তার ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। তবে যে বিষয়টি বলতে হয়, গতকাল মামলার ১ নম্বর সাক্ষী শারমিন শাহরিয়ার ফেরদৌস, তিনি গতকাল ৪.৫ ঘন্টা আসামিদের যারা আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন। আজকেও প্রায় ৬ ঘন্টা তারা ৩ জন লিয়াকত, ওসি প্রদীপ এবং লিটন, এই ৩ জনের আইনজীবী প্রায় দীর্ঘ ৬ ঘন্টা আসামি যে বাদী রয়েছেন, বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌসকে জেরা করেছেন। তবে ৫টার দিকে সেটি শেষ হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে আদালতে প্রবেশ করেন মামলার ২ নম্বর সাক্ষী সিফাত। সেই সিফাতকে এখন আদালত সাক্ষ্য গ্রহণ করছেন বলে আমরা জানতে পেরেছি। অন্যদিকে আমাদেরকে যে বাদী পক্ষের যিনি সরকার রাষ্ট্রপক্ষে যে আইনজীবী রয়েছে ফরিদুল আলম, তিনি বলেছেন এই যে মামলার প্রক্রিয়া যেহেতু সাক্ষ্য গ্রহণ চলছে, এটি নানাভাবে এটি দীর্ঘায়িত করার জন্য একটি আসামি পক্ষের আইনজীবীরা নানা ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তিনি আশা করছেন এই মামলার সাক্ষ্য গ্রহণ দ্রুত শেষ হবে এবং এটা দ্রুত একটি ফল রায় দ্রুত সময়ের মধ্যে শেষ করে বিচার কার্য শেষ করবে বলে আমাদেরকে জানিয়েছেন পিপি। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত যে বিষয়টি বলছেন, তারা যেহেতু আসামি পক্ষ যেহেতু বিচার চাইছেন, ঠিক তেমনিও তারাও চাচ্ছেন যে একটি ন্যায় বিচার, যারা আসামি করা হয়েছে তারাও যাতে একটি ন্যায় বিচার পান সেটি তারা আশা করছেন। অন্যদিকে এই ঘটনার পর থেকে আসলে খুব আলোচিত একটি ঘটনার কারণে এখানকার আদালত প্রাঙ্গণে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছে এবং আসলে সকাল থেকে এখানে উপচে পড়া মানুষের ভিড়। তো এ ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭৪ রোহিঙ্গাকে চট্টগ্রাম থেকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার লেবু বাগানে কাজের প্রলোভনে তাদের অবৈধভাবে নিয়ে আসেন মালিকরা। আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গারা নানা কৌশলে প্রায় কক্সবাজারের ক্যাম্পগুলো থেকে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমনই ৭৪ রোহিঙ্গাকে সোমবার ভোর রাতে আটক করে চট্টগ্রামের বোয়ালখালী থানা পুলিশ। উপজেলার পাহাড়ি এলাকায় লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করছিল তারা। বাগানের মালিক বলছে বাগানের টাকাগুলো দিয়ে আর পুলিশের হাতে সঙ্গে বলেছে ১,২০,০০০ টাকা সঙ্গে বলেছে। মাত্র ৩ দিনের মাঝে আল্লাহ রকম লই গিয়ে দূরে দিয়ে যে লেমুর সদর আছে না, উনি বললো হদে আমরা পুলিশের টাকা দিয়ে ফেলছি, তোমরা আসে কোনো সমস্যা নাই। ক্যাম্প থেকে লুকিয়ে আসে এসব রোহিঙ্গারা। পথে চেকপোস্টে টাকা দিয়ে ম্যানেজ করার কথা জানায় আটককৃতরা। টিয়া দিলে ওই যার কই টিয়া ২০০, ৪০০, ৫০০ টাকার মতো দিলে ওই যা কই তার ৫০০ টাকা যাইলে ওই আর ২,০০০ টাকা হামাই ফেলে ৫০০ টাকা দিতে আর এখন বন্ধ করি ইয়ার আগে বার আসলে পুলিশের সামনে করে মতো দূরা দিয়ে আর বার গিয়ে তো বার গিয়ে মতো ওকে যায় ইয়া সাঙ্গু জয় আর মাথায় নি। পুলিশ জানায় আটককৃতদের জিজ্ঞাসাবাদে স্থানীয় ৮ জনের নাম বেরিয়ে এসেছে। তাদেরও মামলায় অন্তর্ভুক্ত করা হবে। বৈদেশিক সম্পর্কিত আইন যেটা আছে এই আইনে ১৪ ধারার সহযোগিতাকারীর অপরাধ, সেই হিসেবে আমরা তাদেরকেও ইনক্লুডিং করে নিয়মিত মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। এর আগে গত ২৬ জুন উপজেলার কডলডেঙ্গা থেকে ৩১ জন রোহিঙ্গাকে আটক করেছিল বোয়ালখালী থানা পুলিশ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। রোপা আউশ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে নওগাঁয়। এবছর রেকর্ড পরিমাণ জমিতে রোপা আউশ চাষ হয়েছে জেলায়। কৃষি বিভাগ বলছে এবার রোগবালাই কম থাকায় ধানের ফলনও হয়েছে ভালো। নওগাঁ থেকে রকিবুল ইসলামের ক্যামেরায় এমআর রকির রিপোর্ট।
নওগাঁর মহাদেবপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সোনালী ধানের শীষ। রোপণের 3 মাস পর কাস্তে হাতে রোপা আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক। মঙ্গলবার সকালে ধান কাটার উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। অনুকূল আবহাওয়ায় এবার ধানের ফলন ভালো হয়েছে, এতে বেশ খুশি চাষিরা। এবারে ধানের দাম মোটামুটি ভালোই আছে, মাঝখানে একটু কমে গিয়েছিল, তো ওইরকম কমে যদি যায় তাহলে আমাদের লস হয়ে যাবে। 4 বিঘা জমিতে আবাদ লাগাইছি, তাতে আমরা 4 বিঘা জমিতে 18 মণ করে ফলন হওয়ার আর আশঙ্কা করছি। ধানের দাম যদি এইভাবে হয় তাহলে আমাদের ঘাটতি হবে, একটু যদি বেশি হয় 1000 টাকা নিম্নে 1000 টাকা থাকতে হবে, হলে আমাদের পুষবে। এদিকে ধানের ভালো ফলন নিশ্চিতে কৃষকদের বীজ প্রদান সহ সার্বিক সহযোগিতা দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। এই ধরনের বাজার ব্যবস্থা যদি ভবিষ্যতে থাকে কৃষকরা আরো ধান চাষে আগ্রহী হবে এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে ধানের কোনো ক্ষয়ক্ষতি না হয় এজন্য আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সার্বক্ষণিক মাঠে আছে এবং কৃষকদের আমরা সার্বক্ষণিক সেবা দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 65,000 হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়, যা থেকে 3.25 লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়ায় ফরিদপুর ও টাঙ্গাইলের বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট ও বসতভিটা সহ নানা স্থাপনা। এদিকে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি কিছুটা কমলেও নদী তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে ভাঙন। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, সবজির ক্ষেত সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবার সংকট। এতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বাজার ঘাটে যাই না, একটা কামলা জামলা চলে না, বাড়িতে বয়ে থাকি। হুট করে মনে করেন যে আমাদের বন্যাটা হয়ে গেছে, আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। গরু ছাগল নিয়ে তো বাইরে করা হারি না, ঘরের মধ্যে খিলার লাগে। পদ্মা ও গড়াই নদীর ভারোলা, হরিপুর ও খোকসা সহ 9টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নদী তীরবর্তী 19টি পয়েন্টকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। যেসব স্থানে এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে সেসব জায়গায় জিও ব্যাগ ফেলে তাৎক্ষণিক ভাঙন রোধের চেষ্টা চলছে। এদিকে ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। এছাড়া পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিরচর ইউনিয়নে নদী ভাঙন শুরু হয়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। হুমকির মুখে পড়েছে বসতভিটা সহ বিভিন্ন স্থাপনা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের 1,20,00,000-এর বেশি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। উচ্চ ঝুঁকিপূর্ণ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় বাংলাদেশ। উপকূলবর্তী সহ 20 জেলা তালিকায় শীর্ষে। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের শঙ্কা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সামাল দিতে না পারলে ব্যাহত হবে টেকসই উন্নয়ন। মার্জিয়া মুমুর রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। বন্যা, জলোচ্ছ্বাস, নদী ভাঙন কিংবা খরা, পরিবারগুলো প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লে সবচেয়ে অরক্ষিত হয়ে পড়ে শিশুরা। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবের শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে 20 জেলার 1,20,00,000 শিশু। আমাদের আশেপাশের বাড়িগুলো সব ভেঙে যাচ্ছে, আমাদের বাড়ির কাছাকাছি এসে পড়েছে। এক রাতে 3 কানি জমি না, একাত্ত ঘর দুয়ার সহ নিচে গেছে গা। ঘর নাই, বাড়ি নাই, যাবো কই, পরের বাড়িতে গিয়ে উঠছি। প্রতিবেদনে বলা হয়েছে, সাইক্লোনের ঝুঁকিতে উপকূলের বাসিন্দা 45 লাখ শিশু। খরায় দুর্ভোগে পড়া শিশুর সংখ্যা 30 লাখের মতো। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের কবলে পড়া এসব শিশু গৃহহীন, ক্ষুধার্ত, স্বাস্থ্যসেবা ও নিরাপদ পানিবিহীন অবস্থায় রয়েছে। হুমকিতে শিক্ষা সুরক্ষাও। সেই সাথে আছে শিশুশ্রম, যৌন নিপীড়নের শিকার, পাচারের ঝুঁকিও। সরকারের মৌলিক সেবা প্রদানকারী মন্ত্রণালয় ও সংস্থাগুলোর যে নীতি এবং প্রকল্প আছে, সেখানে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড চিলড্রেন ভালনারেবিলিটিস এবং প্রায়োরিটি অ্যাকশনস ইনক্লুড করা। জনসংখ্যার প্রায় 40% যেখানে শিশু, তাদের সুরক্ষা নিশ্চিত করতে না পারলে সরকারের টেকসই উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হবে বলে শঙ্কা ইউনিসেফের। যদিও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীর দাবি, প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে। তারপর 2021 থেকে 2041 পর্যন্ত পার্সপেক্টিভ প্ল্যান সেখানেও নেওয়া হয়েছে। সেখানেও দিক নির্দেশনা দেওয়া আছে কীভাবে অ্যাডাপ্টেশন অ্যান্ড মিটিগেশন করা যাবে জলবায়ু পরিবর্তনকে।
জলবায়ু সংকটের প্রভাবের শিকার হবার উচ্চ ঝুঁকিতে থাকার তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে 15তম। মার্জিয়া মুমু, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক জনশক্তি রপ্তানি থেকে বেরিয়ে এসে বেশ কয়েক বছর ধরেই নতুন বাজারের সন্ধানে ছিল বাংলাদেশ। করোনা মহামারী এসব পরিকল্পনায় বাধ সাধলেও রপ্তানির সঙ্গে বিনিয়োগের পরিধি বাড়াতে আবারও সরকার কাজ শুরু করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরা। শাতিলা শারমিনের রিপোর্ট। ভূমধ্যসাগরের ইতালি উপকূলে ভেসে থাকা এই নৌকায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা নেহাত কম না। আর এমন চিত্রের দেখা মেলে প্রায়ই। খাওয়ান দেয় না ভাইয়া, খাওয়ার কষ্ট করছি, সারা 24 ঘন্টার ভিতরে একবেলা খাওয়ান দিছে। সঙ্গে আছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে নারী শ্রমিকদের শারীরিক এবং মানসিক নির্মম নির্যাতনের খবরও। এত কিছুর পরও বেকারত্বে ধুঁকতে থাকা তরুণদের ভাগ্য ফেরানোর আশায় বিদেশ পাড়ির মোহ বেড়েই চলছে। এদিকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে জনশক্তির বাজার সীমিত হওয়ার শঙ্কা থেকে সরকার গত কয়েক বছর ধরেই বিশ্বের অন্যান্য অঞ্চলে বাজার তৈরির পরিকল্পনা করছে। পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, করোনা মহামারীতে পদক্ষেপে ভাটা পড়েছে অনেকটা। এখন মোস্টলি মিডল ইস্টে আমরা পাঠাই। আমরা এই জন্য নতুন নতুন জায়গা করতেছি। আপনি শুনে খুশি হবেন যে রোমানিয়াতে এখন নতুন যাচ্ছে। আমরা আফ্রিকার মতো দেশের লোক পাঠানোর ফন্দি ফিকির করছি, চিন্তা ভাবনা করছি। ওখানে তো আফ্রিকাতে গিয়ে বলবো যে আমি 1000 লোক পাঠাবো, নেবে না। আমাকে ওখানে একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করতে হবে, তখন আমার লোকগুলো যাওয়ার, সেটা আমরা চিন্তা ভাবনা করছি এবং আমরা এটা পার্সিউ করব। এরই অংশ হিসেবে সম্প্রতি আফ্রিকা অঞ্চল সফর করছেন তিনি। দক্ষিণ আফ্রিকা ও যুদ্ধ বিধ্বস্ত দক্ষিণ সুদানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে নানা ক্ষেত্রে বিনিয়োগের আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকারের এই উদ্যোগে আশার আলো দেখছেন নানান দেশের প্রবাসী বাংলাদেশিরা। ডিপ্লোম্যাটিক ওয়েতে কাজ করা, এখানে যাতে করে মিডিয়া বা অন্য কোনো ধরনের দালাল চক্র এর সাথে সংযুক্ত না হয় কিংবা কমিশনভোগী লোক এর সাথে সম্পৃক্ত না হয়। শুধু বিনিয়োগই নয়, দক্ষ জনশক্তি তৈরির আহ্বানও অভিবাসীদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিকভাবে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নয়নের ফলে গ্রাম ও শহরের ব্যবধানও এখন ঘুচে গেছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। বিস্তারিত হাসানুজ্জামান সাকির রিপোর্টে। স্বাধীনতার 50 বছর প্রবাসীদের অবদান শীর্ষক সেমিনারে দেশ ও প্রবাসের মিলন মেলা। নিউ ইয়র্কের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। জানালেন, গত 3 দশকে প্রবাসীরা রেমিটেন্স হিসেবে বাংলাদেশে পাঠিয়েছেন $36,000 কোটি। গত বছর রেমিটেন্সের উপর 2% প্রণোদনা দেয়া হয়েছে। এই প্রণোদনা আরও বাড়ালে এবং দক্ষিণ আফ্রিকার দেশগুলোকে বৈধ রেমিটেন্সের আওতায় আনা সম্ভব হলে এর পরিমাণ অকল্পনীয় হারে বাড়বে। যে টাকা দেশে পাঠান, সেই টাকাটা তাদের পরিবারের ভরণ পোষণ করার জন্য ব্যয় হয়, তার ফলে কনসামশনটা স্ট্রেংথেন হয়। আর একটি হলো যে এর একটি অংশ বিনিয়োগ হয়, সেই বিনিয়োগও দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়নে আরো নিবিড়ভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, বিদেশে থাকলেও সব ক্ষেত্রে তাদের মন পড়ে থাকে বাংলাদেশে। প্রবাসে থেকে আমাদের নিজের মাতৃভূমির প্রতি আমাদের কি দায়িত্ব আছে এবং আমরা রেমিটেন্স পাঠাই বাংলাদেশের প্রতি যে আমরা দায়িত্ব পালনের জন্য চেষ্টা করি। খুব ভালো লেগেছে এখানে এসে। বাংলাদেশ থেকে বিভিন্ন গুণী ব্যক্তিত্ব বর্গের সঙ্গে দেখা হলো, তাদের কথা শুনলাম। ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এই সেমিনারের সহযোগী ছিল ঢাকার সেন্টার ফর এনআরবি। অনুষ্ঠানে ডক্টর মশিউর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রবাসীদের প্রচেষ্টা সব মিলিয়ে বাংলাদেশে এখন গ্রাম এবং শহরের ব্যবধান ঘুচে গেছে। তিনি দেশের উন্নয়নে প্রবাসীদের আরও বেশি করে বিনিয়োগের আহ্বান জানান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বেলা 11:50 ক্রিকেটারদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেখান থেকে কড়া নিরাপত্তায় তাদের নিয়ে যাওয়া হয় টিম হোটেলে। নিয়ম মেনে সেখানে 3 দিনের কোয়ারেন্টাইনে থাকবেন কিউই ক্রিকেটাররা। মধ্য দুপুরের প্রচণ্ড দাবদাহ তা ছাপিয়েও বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের সরব উপস্থিতি আর নিচ্ছিদ্র নিরাপত্তার এমন আয়োজনই বলে দেয় ঘরের মাঠে বিশ্বকাপের আগে শেষ সিরিজ নিয়ে ঠিক কতটা আগ্রহ সবার মাঝে। তার উপর 8 বছর পরে যে বাঘের ডেরায় পা রেখেছে ব্ল্যাক ক্যাপস। ঘড়ির কাঁটায় তখন বেলা 12টা ছুঁই। টম ল্যাথামের নেতৃত্বে ভিআইপি টার্মিনাল থেকে একে একে বের হতে থাকেন কিউই ক্রিকেটাররা। সংখ্যার হিসেবে যা 13, কোচ আর সাপোর্টিং স্টাফ মিলিয়ে যে সংখ্যাটা 21 জনের। আগেই ঢাকায় 2 ক্রিকেটার সহ আছেন 5 জন। কোভিডকালের সকল নিয়ম মেনেই তাদের কাছে যাওয়ার সুযোগ ছিল না গণমাধ্যম কর্মীদের। তবে সবার চোখে মুখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তির ছাপ ছিল স্পষ্ট। বিমানবন্দর থেকে গোটা দলকে সরাসরি নিয়ে যাওয়া হয় টিম হোটেলে, যেখানে তারা রুম কোয়ারেন্টাইন করবেন 3 দিন। যে সময় 2 দফা তাদের হবে কোভিড পরীক্ষা। নেগেটিভরা মাঠের অনুশীলন শুরু করবেন আগামী শুক্রবার থেকে। এদিন টিম হোটেলে উঠেছে বাংলাদেশ দলও। তার আগে 1 দফায় তাদেরও হয়েছে করোনা পরীক্ষা। মিরপুরের হোম অফ ক্রিকেটে 5 ম্যাচের টি20 সিরিজ শুরু আগামী 1 সেপ্টেম্বর থেকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হলেন নিউজিল্যান্ডের ক্রিকেটার ফিন অ্যালেন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে যথাসময়ে সিরিজ আয়োজন নিয়ে নেই কোনো সংশয়। আজ দুপুরে বাংলাদেশ এসেছে নিউজিল্যান্ড দলের 13 ক্রিকেটার। তবে এর আগেই গেল শুক্রবার ইংল্যান্ড থেকে 100 টুর্নামেন্ট খেলে সরাসরি বাংলাদেশ আসেন ফিন অ্যালেন ও কলিন ডি গ্র্যান্ডহোম। বাংলাদেশে এসে কোভিড প্রোটোকল মেনেই 2 ক্রিকেটারের কোভিড পরীক্ষা করা হয়। ইংল্যান্ড থেকে কোভিড নেগেটিভ সনদ নিয়ে আসলেও বাংলাদেশে এসে করোনা আক্রান্ত হন অ্যালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলবে। বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করেছে নিউজিল্যান্ড বোর্ড। একই সঙ্গে বাংলাদেশের দেয়া সব সুযোগ সুবিধার প্রশংসা করেছে সফরকারীরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সংক্রমণ 10% নিচে নামলেই খুলবে স্কুল। 85% প্রাথমিক শিক্ষক টিকা পেয়েছেন, জানালেন প্রতিমন্ত্রী। চট্টগ্রামের টিকা কেন্দ্রে হুড়োহুড়ি। 21শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের লাশ গুম করার অপচেষ্টা করে তৎকালীন সরকার, বললেন প্রধানমন্ত্রী। আইভি রহমানের মৃত্যুর খবর নিয়েও করে জঘন্য ষড়যন্ত্র। আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, বললেন বিএনপি নেত্রীর আইনজীবী। এ ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।